আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি গ্রুপ 2 থেকে বলছি আজপাদারা জলি। হ্যালো। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট টপিক রেট অফ ওয়েটল্যান্ডস ডিগ্রেডেশন ইন ঢাকা সিটি। রেট অফ ওয়েটল্যান্ডস ডিগ্রেডেশন ইন ঢাকা সিটি। রেট জি স্যার। রেট বলা দরকার নেই। আচ্ছা তাহলে শুধু ওয়েটল্যান্ডস ডিগ্রেডেশন ইন ঢাকা সিটি। স্যার আমরা এখানে হচ্ছে 1981 থেকে 2021 পর্যন্ত একটা অ্যানালাইসিস করবো আর কি। প্রতি 10 বছর ইন্টারভ্যালে ল্যান্ডসেট ইমেজ কালেক্ট করে ওগুলো মানে ক্লাসিফিকেশন করে ওয়েটল্যান্ডসটা কি পরিমাণ কমেছে সেটা দেখাবো আর কি। এগুলো কিন্তু স্টাডি আছে না, লিটারেচার পড়ছো? জি স্যার আছে, 2019 পর্যন্ত আমি দেখেছি। 19 পর্যন্ত আছে না? আমি এ পর্যন্ত দেখছি স্যার, এখন হয়তো আরো থাকতে পারে, আমার হয়তো অত দেখা হয়েছে কিনা। আমি যতদূর সার্চ করছি স্যার এ পর্যন্ত পাইছি 2019 পর্যন্ত। তো আমি 2021 ফেব্রুয়ারি পর্যন্ত নিতে চাচ্ছি। আচ্ছা বাকিটা ওখান থেকে নিবো, তো ঠিক আছে? না স্যার নিতে পারো, কোনো অসুবিধা নেই। করব, কোনো অসুবিধা নেই, তোমরা পেপারগুলো পড়ো, হ্যাঁ ভালো করে ওখান থেকে নিতে পারো, কোনো অসুবিধা নেই। বাট উইথ রেফারেন্স নিজের একটা কন্টেন্ট তৈরি করো, হ্যাঁ, না নট টেকিং ফুল কনটেক্সট অফ আদার লিটারেচার। একবার যা আছে অন্যরা কাজ করেছে হুবহু সেটা নেওয়ার দরকার নেই। হ্যাঁ, সেখান থেকে পড়াশোনা করো, করে দেন নিজের একটা আউটলাইন তৈরি করো, ঠিক আছে? ওর মধ্যে নতুনত্ব কিছু আনার চেষ্টা করো। সেখানে হয়তো পাবা ডিকেডাল বা এই যে ওভার পিরিয়ড চেঞ্জেস গুলো না, লসটা আছে হয়তো, না এর সাথে দুই একটা আরো কম্পোনেন্ট যোগ করতে পারো, কিন্তু দেখো সেটা লিটারেচার থেকে কোনো একটা পেপার হয়তো এগুলো পূর্ণাঙ্গ নেই, ঠিক আছে? তো এইভাবে দেখো একটা আউটলাইন তৈরি করো। ঠিক আছে। আর কোনো? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম স্যার হ্যাঁ, আমি গ্রুপ 1 থেকে। স্যার আমরা গত ক্লাসেও আপনাকে বলেছিলাম যে আমরা হাউসহোল্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব। তো আপনি বলেছিলেন যে আরেকটু স্পেসিফিক করতে। তো আমরা আমাদের যে কাজটা সেটা টাইটেলটা এরকম যে সাস্টেইনেবল হাউসহোল্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমরা সোর্স সেপারেশন, রিকভারি আর রিসাইক্লিং নিয়ে কাজ করতে চাই। তো আমাদের ফোকাসটাই ওটা হবে যে সোর্স সেপারেশন যেটা পারা যায় সেটা রিকভারি, আর যেটা রিসাইক্লেবল সেটা রিসাইক্লিং। আপনি একটা স্টাডি এরিয়া ঠিক করতে বলেছিলেন। তা আমরা দেখলাম যে আমাদের ডেটা নেওয়া, ডেটা পাওয়া, স্যাম্পল সাইজ স্ট্যান্ডার্ড একটা পাওয়া সবকিছুর উপর ডিপেন্ড করে আপনার ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের উত্তরার পূর্ব থানার সেক্টর 4 এই জায়গাটা রেসিডেন্সিয়াল এরিয়া। এখান থেকে মোটামুটি মানুষজনের সেটেলমেন্ট প্যাটার্ন সেম। তো আমরা যতটুকু ঘরবাড়ি নেই আশেপাশের একটা পেরিমিটার ধরে আমরা বুঝতে পারবো যে সেম প্যাটার্নের হাউসহোল্ড। তো আমরা ওখান থেকে আপনার ওয়েস্ট কালেকশন, সেপারেশন, মানুষ কি কতটুকু রিইউজ করে, কতটুকু রিকভারি, রিসাইক্লিং এগুলো নিয়ে কাজ করতে যাচ্ছিলাম। স্যার এটা কি ঠিক আছে? আরবান পলিউশন নিয়ে তোমরা কথা বলছো না? হ্যাঁ, আমরা পলিউশন তো একটা মেজর পার্ট এই কোর্সে, যেটা আমরা শুরু করবো ডিসকাশন। পলিউশন নিয়ে কিছু করো না কেন, এগুলাও কিন্তু আমরা স্টাডিতে আছে, হয়তো একটু পুরনো, লেটেস্ট পেপার তো খুব একটা আমি এখনো দেখিনি, হয়তো আছে নিশ্চয়ই। হ্যাঁ, এখানে পলিউশন তো একটা বিরাট ইস্যু, তাই না? এখানে যে কোনো পার্টিকুলার ফোকাসও করতে পারো অথবা এগ্রিগেটও করতে পারো, সব ধরনের পলিউশন নিয়ে করতে পারো। সেইটা কেউ ফোকাস আনছো না কেন? হ্যাঁ, সবাই খুব ওয়েস্টের দিকে খুব ইন্টারেস্টেড। আমি এটা খুব এর আগেও দেখেছি, ওয়েস্ট ম্যানেজমেন্টের দিকে বেশি আগ্রহ সবার। এটা অ্যাভেলেবল ম্যাটেরিয়াল পাওয়া যায় কি? হ্যাঁ, বিকজ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট শুধু ওয়েস্ট ম্যানেজমেন্ট না, তাই না? না, ওরা শেষ করুক আগে। ওই যে কি জানো, মাইশার কথা শেষ করিনি। হ্যাঁ স্যার, না আমরা গত ক্লাসে বলেছিলাম তো স্যার, তো আপনি বলেছিলেন যে আইডিয়াটা ঠিক আছে, একটু স্পেসিফিক করলে ভালো হয় আর কি। হ্যাঁ, তুমি যাচ্ছ উত্তর সিটি কর্পোরেশন, ওই পার্টিকুলার ওয়ার্ড, কেন ওইখানে? হ্যাঁ, তো সেটা কি খুব ভালো রিপ্রেজেন্টেটিভ এক্সাম্পল? না স্যার, আমাদের দেশে স্যার সোর্স সেপারেশন নিয়ে কোনো কাজ হয় না, মানুষ করেও না, কিছু হয়ও না। কোভিড নিয়ে করছে, কোভিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা আপনি সেদিন বলেছিলেন যে ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা গ্রুপ শুধু থাকবে, এজন্য তোমরা একটা গ্রুপ, তোমরা এই কোভিড নিয়ে কাজ করো, কোভিড ওয়েস্টেজ।
কারণ ওয়েস্ট ম্যানেজমেন্ট, হাউস হোল্ড ওয়েস্ট কালেকশন, রিকভারি, রিসাইক্লিং গুলো আসলে ওভার স্টাডিড। হ্যাঁ, অনেক আছে, অনেক নতুন কিছু খুব পাওয়া খুব মুশকিল এখান থেকে। হ্যাঁ, নতুন স্টোরি শুনবো এরকম। তো যাদের আমি প্রিফার করি স্যার ধরো আমরা আসলে হুম, হুম, স্যার আমরা আসলে বাংলাদেশে সোর্স সেপারেশনটার উপরে আমরা ফোকাস করতেছিলাম স্যার। মানে আমরা যদি বাসাতেও সোর্স সেপারেট করি, এটা এটা যখন কিভাবে যারা করবা নিয়ে আমাকে যাবে। বলো, আমাকে বলো ও কিভাবে। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার, আমরা হচ্ছে গিয়ে যে স্টাডি এরিয়াটা নিয়েছি, আমরা হচ্ছে এখান থেকে আমরা দেখেছি যারা কালেক্ট করে তাদের কাছ থেকে ডেটা পাওয়া যায় যে অ্যাকচুয়ালি কতটুকু তারা কালেক্ট করে, এবং সেখানে আমরা সোর্স সেপারেশন মানে স্যার আমরা যেটা যেখান থেকে মানে যেই ওয়েস্টটা থাকবে এটাকে আমরা কয়েকটা ক্লাসে, আমরা আপাতত চিন্তা করেছি কয়েকটা ক্লাস, যেমন মেটাল, গ্লাস বা সিলিকন, প্লাস্টিক, এরকম কয়েকটা ক্লাসে ভাগ করব। এরপরে এর পিছনে আমাদের ইনভেস্টমেন্ট কতটুকু যায়, তার ওইটার ভিত্তিতে আমরা কতটুকু মানে প্রফিট করতে পারবো এই ওয়েস্ট গুলো রিকভারি বা রিসাইক্লিং থেকে। এটা নিয়ে একটু স্টাডি করতাম স্যার। একটা জিনিস যে মিরপুর ডিওএইচএস এ এটা নিয়ে একটা স্টাডি করা হয়েছে, কিন্তু মিরপুর ডিওএইচএস এ তো ওরা সোর্স সেপারেশনে অলরেডি আছে আর কি, মানে অলরেডি করতেছে, তারপরে গিয়ে ওরা হচ্ছে দেখতেছে যে ওদের আউটপুটটা কেমন আসে। আমাদের হচ্ছে বাংলাদেশে সেটা নাই স্যার। রিসাইক্লেবল একটা ম্যাটেরিয়ালের গায়ে লেবেল লাগাই দিল, আমরা সেটা আলাদা করলাম, ময়লা নেওয়ার সময় ঠিকই সব একসাথে নেয়, কোনো লাভ হয় না। তো এই জন্য আমরা কাজ করতে চাচ্ছিলাম যে সোর্স সেপারেট করাটা খুবই একটা বেসিক ব্যাপার, যেটা আমাদের দেশে করা হয় না আসলে। তো আমরা হাউস হোল্ড থেকে শুরু করে আমরা পরে দেখতাম যে আরো কত দূর যাওয়া যায়, যত আপনি জিনিসপাতি ইনভলভ করবেন আরো কেমিক্যাল ওয়েস্ট, হ্যানো ওয়েস্ট, ই ওয়েস্ট এগুলো আরো যোগ হবে। না তো এই জন্য না, আমাদের এত স্টাডি কিছু করার এরিয়া দরকার থেকে নেই, নিতাম। এটা কোভিড টাইম এমনি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 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 এখানে স্যার, ওই আমার জন্যই কনসেপ্ট আমরা হলো, হাউস হোল্ড। আমি বলি আমার কথাটা হলো তোমরা একদম হাউস হোল্ড ইনফরমেশন পাবা কিনা। হ্যাঁ, কারণ ওই স্যার লিটারেসি আমাদের আপনার কাছে এটাই প্রশ্ন ছিল স্যার, যে একটু যে আমরা প্রাইমারি ডেটাটা কিভাবে কালেক্ট করতাম, যদি আপনার আমাদের এই সেই আইডিয়াটা জন্য বলছি যে বের এমন করেন। কিছু করো যেটা লিটারেসি থেকে একটু ইনভেস্টিগেট, লিটারেসি থেকে বের করো যেটা ইন্টারেস্টিং হতে পারে। কিন্তু একেবারে এখন তো বাইরে যেতে বলাটাও ঠিক না, তাই না? যে বাসা স্যার বাড়িতে অনলাইনে আমরা কালেক্ট করতে পারবো, আমরা আমাদের মানুষ মানে আমরা চিনবো, মানে যাদের বাসায় গিয়ে আমাদের ডেটা নেওয়ার কথা, আচ্ছা, কোভিড না তোমরা একটা থাকলে কাজ করো, এখন। তোমরা একটু বন্ধ করো, তোমাদের সাথে পরে আবার কলার কথা বলবো। হ্যাঁ, তোমরা চিন্তা আচ্ছা করো, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। সোর্সের, হ্যাঁ, একটা জায়গায় ফোকাস করতে পারো যে হুম সোর্সেস এর সেগ্রিগেশন, এটা হুম একটু বাইরের দেশের পার্সপেক্টিভে উদাহরণগুলো দিয়ে যে হাউ ডু দে ডু দিস জব অ্যাকচুয়ালি, হ্যাঁ, এট হোম। এবং আমাদের এখানে তো সোর্সের সেগ্রিগেশন গুলো করা হয় না। এটা করার জন্যে আসলে কি কি দরকার, হ্যাঁ, সেই দরকারি হ্যাঁ মানে আউটকামটা একটু কিভাবে বের করা যায়। হ্যাঁ, কাদের কাছে জিজ্ঞাসা করলে, হ্যাঁ, ধরো স্টেক হোল্ডার কারা কারা আছে, হাউস হোল্ডের ওনাররা অথবা সিটি কর্পোরেশন অথবা ওয়ার্ড কাউন্সিলর, হ্যাঁ, এইভাবে। কারণ একটা তো ম্যানেজমেন্টের ব্যাপার, আর মানুষকে বললে তো আর মানুষ সেগ্রিগেট করবে না। হ্যাঁ, তো কিভাবে তাদেরকে উইলিং করা যায়, হ্যাঁ, কি ইনসেন্টিভ মেকানিজমে, সেই নলেজটা একটু বাইর করার চেষ্টা করো। যে হাউস হোল্ডের এক্সিস্টিং প্র্যাকটিসটা হচ্ছে এরকম, হ্যাঁ, কিন্তু given this sort of incentives to be provided to the households, so they will be willing to do segregation at home. হ্যাঁ, এরকম একটা বুঝতে পারছো কথা? হ্যাঁ জি স্যার, কোয়ালিটেটিভ হবে তাহলে। হোক, অসুবিধা কি? কোয়ালিটেটিভ হলে আচ্ছা আচ্ছা এটা কোয়ালিটেটিভ, এটা যারা আচ্ছা জি স্যার। ওপিনিয়ন অ্যাসেস করো, হ্যাঁ, কিন্তু এটা জি তোমার মতামত না। তুমি মানে হুম হুম স্টেকহোল্ডারদের কথা শুনতে হবে, হ্যাঁ, তারা আসলে কেন করে না। কারণ সেগ্রিগেশন না করলে তো এক্সপেন্সিভ, হ্যাঁ তাই না? পরে পরে জি এটা স্যার জি সর্টিং স্যার। করা যায়, রিসাইকেল রিউজ করা কঠিন হয়ে যায়। তো দেখো, হুম চিন্তা হুম করো, এটা ইন্টারেস্টিং করার চেষ্টা করো। আচ্ছা, আর কেউ কিছু বলবা খুব কুইকলি? স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার। মৌসুমী বলছি। সবাই অবশ্যই বলো। হ্যাঁ স্যার, আমরা গ্রুপ টি থেকে আমরা হচ্ছে ইকো লেভেলিং স্ট্র্যাটেজি প্র্যাকটিসেস ইন বাংলাদেশ এইটা নিয়ে কাজ করতে চাচ্ছি। স্পেসিফিক্যালি আমাদের দেশের যে ফাস্ট মুভিং কনজিউমার গুডস গুলো আচ্ছা, আছে। আমি এই যে গতদিন কতগুলো আইডিয়া দিলাম, হ্যাঁ, তোমাদের ওই এসব আইডিয়া কি ভালো লাগে না একটাও নাকি? তো একটা ওই আইডিয়া গুলো চিন্তা করলাম না, তাই না? আরবান এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিক আছে, ইকো লেভেলিং ধর একটা পার্টিকুলার প্রোডাক্ট, তাই না? সেটা ঠিকই আছে যে ওখানে কি কি জিনিস তৈরি হচ্ছে মানুষকে জানানো, হ্যাঁ, এনভায়রনমেন্টের ক্ষতি, বাট সেটা আরো অ্যাডভান্স লেভেলে ফার্স্ট ওয়ার্ল্ড প্র্যাকটিস। আমরা আমাদের এখানে আমাদের গিভেন দি
হ্যাঁ এক্সাক্ট বা অ্যাকচুয়াল কনটেক্সট, হ্যাঁ আমাদের এই রিজনে আমাদের কনটেক্সটকে চিন্তা করতে পারি না, আমাদের শহরকে সামনে রেখে। যেমন অনেকগুলো আইডিয়ার কথা বললাম কতদিন, গ্রিন নেটওয়ার্ক, ব্লু নেটওয়ার্ক, আরবান রুফটপ গার্ডেনিং অথবা রুফটপ ফরেস্ট্রি, এগ্রিকালচার ইত্যাদি, তার সাথে কার্বন এমিশন রিডাকশন। হ্যাঁ, এইগুলা একটু চিন্তা করতে পারো নি তোমরা? অথবা কমিউনিটির সাথে এই যে লিঙ্কেজ, হ্যাঁ, আরবান রুরাল লিঙ্কেজ, হ্যাঁ, এইসব জায়গাগুলোতে কিভাবে প্রমোট করা যায়, তো এই বিষয়গুলো তোমরা কি কেউ চিন্তা করেছো? মানে কোনো একটা গ্রুপ এর মধ্যে ইকো লেভেলিং, আর কেউ নতুন নতুন নাফে বলো তো। স্যার আমরা চিন্তা করে স্যার আপনাকে একটা মেইল করেছিলাম আমাদের বলো। জি স্যার। টপিকটা হচ্ছে স্যার আর্নিং কার্বন ক্রেডিটস থ্রু ইমপ্লিমেন্টিং HHK টেকনোলজি। তো হাইব্রিড হফলিন ক্লিন একটা টেকনোলজি, যেটা দিয়ে আর কি বাংলাদেশে এই মুহূর্তে 25টা ইন্ডাস্ট্রি আর কি কার্বন ক্রেডিট আর্ন করছে। এটার মাধ্যমে এটা এক্সচেঞ্জ করে তারা আর কি হিউজ পরিমাণ একটা মানে লিকুইড ক্যাশও আর্ন করতে পারছে। তো আমাদের একটা স্টাডি এরিয়া হচ্ছে যে ঢাকার অদূরে একটা ধামরাইতে কাপিটা অটো ব্রিক্স লিমিটেড একটা আছে, যেটা হাইব্রিড হফলিন ক্লিন ইউজ করছে। তো ওই ইন্ডাস্ট্রিটাকে আমরা পেস্টেল অ্যানালাইসিস দিয়ে আমরা বের করার চেষ্টা করবো যে হাউ ইজ ইট ফিজিবল এন্ড হাউ আদার ইন্ডাস্ট্রিজ ক্যান ইমপ্লিমেন্ট দিস টেকনোলজি। ঠিক আছে, গো হেড। এটা ভালো আইডিয়া, যেহেতু এটা খুব গুড প্র্যাকটিসের একটা এক্সাম্পল। সেই এক্সাম্পলটা কাজে লাগিয়ে এখানে শুধু মানে ওই প্র্যাকটিসটা যে তুমি বললা ওই ইন্ডাস্ট্রি প্র্যাকটিস করে, শুধু সেই নলেজটা না, বাট সেটারও অ্যাপ্লিকেবিলিটি, তাই না? ফিজিবিলিটি। জি স্যার, আমরা পেস্টেল অ্যানালাইসিস দিয়ে এটা বের করার চেষ্টা করবো, ওদের সাথে কথা বলে যে ওরা কিভাবে বিভিন্ন ফ্যাক্টরস গুলোকে ট্যাকেল করেছে, যাতে করে আমরা একটা গাইডলাইনও প্রোভাইড করতে পারি এটা। ঠিক আছে, গো হেড, চলবে এটা। থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবে? স্যার আসসালামু আলাইকুম, আমি গ্রুপ 5 থেকে। স্যার আমরা চাচ্ছিলাম হাতিরঝিলের যে ওয়াটার কোয়ালিটি, সেটা আসলে হাতিরঝিলের কয়েকটা পয়েন্ট থেকে ওয়াটার স্যাম্পল কালেক্ট করে হাতিরঝিলের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টে যে ওয়াটার কোয়ালিটির কথা বলা হয়েছে 2021 এ আসলে কতটা ডেটেরিওরেট করেছে ওয়াটার কোয়ালিটিটা, এইটা একটা কম্পারিজন বেসড কাজ করতে চাচ্ছিলাম। স্যার আমরাই স্যাম্পল নিয়ে আসবো, আপনি যদি একটু ল্যাবে বলে দেন তাহলে আমরা কালেক্ট করে দেখতে পারি যে আসলে এখন কতটা খারাপ। যেহেতু এটা একটা রিক্রিয়েশনাল প্লেস, ওটার একটা স্ট্যান্ডার্ড আছে যে এইটা ওয়াটার কোয়ালিটি থাকার কথা, কিন্তু ওটা তো মনে হয় এখন হাতিরঝিলে একদমই নাই। পেপার আছে স্যার 3টা, 2014, 15, 16 এই 3টা সালে কাজ হয়েছে ওয়াটার কোয়ালিটির। 14 সালেরটাই একটু বড় ব্রডলি করা হয়েছে। আমরা স্যার 2021 এসে ওই 3টার পর তো আর কোনো কাজ হয়নি, তো আমি স্যার এইটাই দেখাতে চাচ্ছি যে 2021 আসলে কতটা খারাপ। কিন্তু একটা সমস্যা কি, এখন তো অলরেডি বর্ষাকাল শুরু হয়ে গেছে, অনেক ডাউনপোর হচ্ছে, বুঝছো? এখন তো অ্যাকচুয়াল ফিগারটা পাওয়া যাবে না। হ্যাঁ, ইউ ক্যান স্টিল ডু দ্যাট, বাট যে ড্রাই সিজনের অ্যাসেসমেন্টটা হলে ভালো হইতো, তাই না? স্যার বর্ষাকাল কি শুরু হয়ে গেছে? মানে এখন বৃষ্টি হচ্ছে ফুল সুইং, কারণ এই ওয়াটার লেভেল তো এই লেকগুলার একদম মানে ড্রাস্টিক্যালি বেড়ে যাচ্ছে। তো আমি তো কাল পরশু দেখলাম ধানমন্ডি লেক, হ্যাঁ, ওদিকে কলাবাগান লেক, মানে অনেক দ্রুত বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো বৃষ্টি তো রেগুলার হচ্ছে, তাই না? এখন ওই অ্যাকচুয়াল লেভেলটা পাওয়া মুশকিল হয়ে যাবে, বুঝলা? তো দেখো, তারপরেও আর একটু যদি করা যেত যে ওই অ্যাসেসমেন্টের সাথে সাথে একটু লোকজনের ওপিনিয়নটা অ্যাসেস করা যাইতো, বিশেষ করে যে ডিসপোজাল গুলো হয়, হ্যাঁ, এই এক্সিস্টিং ডিসপোজালটা আসলে মানে সত্যি কোত্থেকে আসে, হ্যাঁ, সেটা একটু বের করতে পারলে। দেখো, ইটস এ গুড ওয়ার্ক, বাট এটা ড্রাই সিজন হলে ভালো হইতো, বুঝছো? মানে অ্যাকচুয়াল ফিগারটা পাওয়া নাই আর কি, বাট ইউ ক্যান স্টিল ডু দ্যাট। ম্যানেজমেন্টটা কি হবে? আমাদের তো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, তো একটু ম্যানেজমেন্টের দিকে একটু টাচ করতে হবে সবাইকে। হ্যাঁ, যেমন একটু এনভায়রনমেন্টাল কনটেক্সট অ্যানালিসিস, হ্যাঁ, অ্যাকচুয়াল স্টেট অফ দ্য এনভায়রনমেন্ট কম্পোনেন্টস, এবং তারপরে ম্যানেজমেন্টটা কি হতে পারে। হ্যাঁ, ম্যানেজমেন্টটা একটা তো এক্সিস্টিং আছে, সাজেশন দাও। সাজেশনটা ইজ নট ফ্রম ইউ, ইফ পসিবল ফ্রম অ্যাসেসমেন্ট, রাইট? দোজ হু আর স্টেক হোল্ডার্স, হ্যাঁ, মানে ম্যানেজমেন্ট, দোজ হু ডিল উইথ ইট, হ্যাঁ, তাদের বেসড অন দেয়ার ওপিনিয়ন্স। ঠিক আছে, আর কোনো গ্রুপ কিছু বলবে? আসসালামু আলাইকুম স্যার। ঈশ্বর স্যার, আমরা হচ্ছে সাস্টেনেবল ম্যানেজমেন্ট অফ ট্যানারি প্রোডাক্টস, এ কেস স্টাডি ইন হেমায়তপুর, সাভার। স্যার আমরা ট্যানারি প্রোডাক্টস এর ওয়েস্টেজ এবং তার ট্যানারি ইজ ওভার স্টাডিড। হ্যাঁ, ট্যানারি শুনতে ভালো লাগে না। ট্যানারি বাদ
ওখানে একটা ওয়েস্টেজ আছে, ওরাই ওয়েস্টেজ করুক। এখানে অনেক নতুন কিছু আছে কিন্তু সেটা করতে পারবো না, বুঝতে পারছো? যদি ট্যানারির যে বলছিলাম গতদিন 4Ms অ্যানালাইসিস অফ 4Ms সেগুলো পারবো না। হ্যাঁ, কারণ ফিল্ডে তো এর আগে সরি ফিল্ডে গেছে এরা, হ্যাঁ তোমাদের আগের ব্যাচের ওরা, কিন্তু তোমরা তো ফিল্ডে যেতে পারবো না, তোমরা খালি ঘরে বসে আমরা ফিল্ডেই যেতে যাচ্ছি। ফিল্ডে ওখানে যেতে কথা হয়েছে, 2টা কোম্পানির সাথে কথা হয়েছে, ওখান থেকে যে ডাটা কালেক্ট করে তারপরে আর হচ্ছে সেকেন্ডারি ডাটা হচ্ছে পেপার থেকে দেখে তারপর আমরা মানে। তাহলে কি করতে চাও বলো আমাকে এখন, বলো। যারা ইন্ডাস্ট্রি গেলা এখন বলো কি করে। ওখানে প্রসেসিং এর যে প্রসিডিউর গুলো চলতেছে ওগুলা এনভায়রনমেন্টের উপরে কি ইমপ্যাক্ট করতেছে? না না, এটা করবো না। এটা যদি দিতে হয় এবং ইফ ইউ রিয়েলি গো দেয়ার, সেখানে সরি যারা এক্সিস্টিং মানে আগের তো একটা প্র্যাকটিস ছিল তাই না আগে, জি স্যার। সেই প্র্যাকটিসটা একটু ব্রিফলি বলতে হবে যে আসলে ট্রেডিশনাল ওয়ে অফ প্রসেসিং লেদার গুডস বা লেদার সেটা কি ছিল, এবং তার সাথে এখন যে মডার্ন টেকনোলজি ওইটা যদি হয় ওই ইন্ডাস্ট্রি, হ্যাঁ এই টেকনোলজির ডিফারেন্সটা কি, হ্যাঁ কি প্র্যাকটিস, এবং সেটা মেথড যেটা বলেছি 4Ms, হ্যাঁ যে মেথড অফ প্রসেসিং হাউ দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ট্রেডিশনাল ওয়ান, তার সাথে র ম্যাটেরিয়ালস, তার সাথে যে এমপ্লয়িজ পিপল whether they are more aware than previous ones এগুলা, হ্যাঁ এবং জি স্যার। এনার্জি সোর্সেস ইত্যাদি বা ইটিপিস। তার মানে একটা ইন্ডাস্ট্রি বা দুইটা ইন্ডাস্ট্রি ওভারঅল একটা ইভ্যালুয়েশন করো, হ্যাঁ জি স্যার আমরা এটাই how there is different, হ্যাঁ how there is different in processing leather than the previous industries, হ্যাঁ এই জায়গাটা ফোকাসটা করো, জি স্যার। বুঝতে পারছো? তার মানে তুমি ইন্ডাস্ট্রি দেখবা যে আগে যদি আগের ইন্ডাস্ট্রি দেখার সুযোগ হয় তো ভালো, না হলে লিটারেচারও আছে, অথবা কি বলে আমি তোমার একটা কন্ট্যাক্ট দিতে পারি, হ্যাঁ ওই লেদার ইন্ডাস্ট্রির এক টিচার আমাদের এখানে ইভেন্ট ডিল করেছে, আমার সাথে থিসিস করেছে কিছুদিন আগে, শেষ করে গেছে। জি স্যার, দিলে খুব ভালো হয়। ওনার সাথে উনি অনেক কাজ করেছে তাদের হেলথ ইস্যুতে অনেক ডিটেল থিসিস, তো সেগুলো বলতে পারবে। আর নতুন ইন্ডাস্ট্রির শুধু এই 4টা বিষয়টু এই করো, অ্যানালিসিস করো, হ্যাঁ যে এই 4Ms and how this entire process is different from the traditional ones, ঠিক আছে? জি স্যার, তাহলে এদিকে ফোকাস করে করব। হ্যাঁ, আমার কথাটা কিন্তু খেয়াল রেখো, বুঝছো যেটা জি বললাম। স্যার। স্যার ট্রেডিশনাল ইন্ডাস্ট্রির সাথে এখন বর্তমান ইন্ডাস্ট্রির কম্পারিজন করে হচ্ছে, মানে ইন্ডাস্ট্রি কম্পারিজন মানে এই যে 4টা বিষয়ে, হ্যাঁ যে whether the employees are more trained, the processes যে the process-এ এখন এটাকে লেদার গুডস কি বলে সেটাকে ট্যাকল করা হচ্ছে বা ডিল করা হচ্ছে, প্রসেস করা, ম্যানুফ্যাকচার করা হচ্ছে, সেটা আরো বেশি অ্যাডভান্সড, আরো বেশি এনার্জি এফিশিয়েন্ট, হ্যাঁ আরো বেশি ধরো ওয়াটার এফিশিয়েন্ট, এইভাবে এগুলোকে দেখতে হবে, হ্যাঁ। জি স্যার। তারপরে আরো যে এমপ্লয়িজ, ম্যান, মেশিন, মেথড, হ্যাঁ তো 4টা Ms এইটা অ্যানালিসিস করো খুব ডিটেইল। জি স্যার। তাহলে এখানে দেখবে যে অনেক ওই ডিফারেন্স গুলো কম্পারিজন গুলো পেয়ে যাবে। হ্যালো আর কোন গ্রুপ? থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার, বলো। আমরা হচ্ছে আপনার দেওয়া টপিকে নিয়ে কাজ করতে চাই, গ্রিন রুফ কনসেপ্ট ফর ইকোসিস্টেম। হ্যাঁ বুঝি। গ্রিন রুফ কনসেপ্ট। গ্রিন রুফ কনসেপ্ট স্যার এটা হচ্ছে মানে আরবান এরিয়া কমে যাওয়ার কারণে গ্রিন এরিয়া মানে কমে যাচ্ছে, তো এটা গ্রিন রুফ কিভাবে কার্বন ইমিশনে ভূমিকা রাখতে পারে, হচ্ছে কিভাবে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট করতে পারে, তারপর হচ্ছে থিওরিটিক্যাল না হয়, বুঝছো থিওরিটিক্যাল হওয়া যাবে না স্যার, থিওরিটিক্যাল না, আমরা কিছু থিওরি খুব ধরো 1 মিনিট 2 মিনিট থিওরি, হ্যাঁ আমাদেরকে থিওরি শেখাবো না কিন্তু, হ্যাঁ এটা মনে রাখবা যে 1 মিনিট তুমি বলবা যে হোয়াট ইজ দি আইডিয়া অ্যাবাউট এন্ড দেন এক্সাম্পল বলতে গিয়ে তোমার লিটারেচার লাগবে, হ্যাঁ সাপোর্ট লাগবে, না বুঝবা কেমনে ধরো এই যে আরবান রুপ এরিয়া কি পরিমাণ রূপ আছে, কি পরিমাণ পটেনশিয়াল আছে, এখন এক্সিস্টিং কি অবস্থা, তাই না? এই ধরনের তথ্য কিন্তু লাগবে, বুঝা গেল? হ্যাঁ স্যার, এই ধরনের তথ্য কিছু পেয়েছি, কিছু আমরা দেখেছি লিটারেচার আছে, ঠিক আছে। কিন্তু আমার কথা খেয়াল রাখবে সবসময় যে এখান থেকে ট্রাই টু এক্সপ্লোর সামথিং নিউ, হ্যাঁ দ্যাট ইজ নট এক্সপ্লোর, এটা মনে রাখতে হবে যে এক্সিস্টিং যেটা আছে লিটারেচার থেকে সেটাও রিভিউ করা যায়, রিভিউ করে একটু ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন করা যায়, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার যে হাউ ইউ ক্যান এক্সপ্লোর নিউ আইডিয়াস, নিউ থিংস, রাইট, দ্যাট ইজ নট রিয়েলি নোন, সেটা ইন্টারেস্টিং হবে, বুঝছো, এটা খেয়াল রাখবে।
প্রত্যেক গ্রুপের জন্য এটা, ঠিক আছে? সব গ্রুপ হয়ে গেছে নাকি? আমরা তাহলে ইকো লেভেলিংটা বাদ দিয়ে কি কোভিড আর ওয়েস্ট ম্যানেজমেন্টটা নিতে পারবো? নতুন চিন্তা করো, ওয়েস্ট বাদ দাও, ওয়েস্ট বাদ। এই ওয়েস্ট শুনতে খুব বিরক্ত হয়ে গেছে। ওয়েস্ট ম্যানেজমেন্ট নতুন কিছু আনো। হ্যাঁ, পলিউশনের কথা বললাম। হ্যাঁ, যেমন ধরো একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে থার্মাল পলিউশন। পলিউশন তো আমরা আমাদের এই কোর্সের মূল হলো পলিউশন। হ্যাঁ, কেন আমরা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট পড়ি? হ্যাঁ, আই টকড অ্যাবাউট ইট ইন দ্য বিগিনিং। যদি এনভায়রনমেন্টাল বার্ডেন না থাকতো, পলিউশন না থাকতো, তাহলে তো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট করার দরকারই হতো না, তাই না? দুইটা কারণে আমরা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট মানে পড়াশোনা করি। একটা তো এনভায়রনমেন্টাল সায়েন্সের ম্যানেজমেন্টের কথা বলেছি আগে। তো কেউ তোমরা ভিডিওতে ভিজিবল না কেন? স্যার বৃষ্টি পড়তেছে তো নেটে একটু ডিস্টার্ব করতেছে স্যার। যাটা ডিস্টার্ব করে বন্ধ রাখো, বাকিরা যে ডিস্টার্ব করে না। সবাই তো ডিস্টার্ব করে নাকি? যারা শহরে আছে ইন্টারনেট ভালো তারা করে। আচ্ছা, তো স্যার আমার গ্রুপ 9 এ একটা টপিক সিলেক্ট করছি স্যার, সাস্টেইনেবল আরবান ট্রান্সপোর্ট ইন ঢাকা সিটি। এটাতে আমরা রিসার্চ গুলো রিভিউ করব। না, চলবে না। এই ট্রান্সপোর্ট নিয়ে আলোচনা চলবে। এটা আরবান প্ল্যানিং, এটাও ম্যানেজমেন্ট হতে পারে, বাট আমরা আরবান এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের কথা বলছি। হ্যাঁ, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। যদি তুমি বলো ভেহিকল এমিশন ম্যানেজমেন্ট, সেটা সেই দিকে যাওয়া যায়, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট হবে না। বুঝতে পারছো? যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি স্কোপ অফ দি কোর্স, যে আমাদের কোন জায়গাটা ফোকাস। যদি বলো যে ঢাকা শহরের গাড়ি থেকে কিভাবে ব্ল্যাক কার্বন বের হচ্ছে বা এমিশন হচ্ছে, CO2 এন্ড আদার পলিউটেন্টস, সেটা অ্যাসেস করবো, এন্ড দেন ম্যানেজমেন্ট কি হতে পারে, দ্যাট ইজ ফাইন। বুঝতে পারছো? জি স্যার। অন্যদিকে ডেভিয়েট করা যাবে না। হ্যাঁ, আমাদের ফোকাসে থাকতে হবে। তো এই জন্য আমি সবসময় বলি যে এই এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট কিন্তু শুধু ওয়েস্ট ম্যানেজমেন্ট না, তাই না? ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা ধরো প্র্যাকটিস, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এটা সিগনিফিকেন্টলি ভ্যারি করে। দেয়ার আর মেনি গুড এক্সাম্পলস ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, যারা খুব পায়োনিয়ারিং রোল প্লে করেছে, এরকম এক্সাম্পলও আছে, যে খুব ইনোভেটিভ আইডিয়াস আছে। কারণ আজকে ফার্স্ট ওয়ার্ল্ডের যে অবস্থা, সেটা তো একদিনে হয়নি। এরকম ক্লিন সিটি, ওয়েস্ট ম্যানেজমেন্ট আসলে একটা বিরাট চ্যালেঞ্জ একটা সিটির জন্য, তাই না? বিকজ যেহেতু নগর বাড়ছে, আমরা সবাই জানি 2050 সালে বলা হচ্ছে যে অন্তত 50% বেশি লোক উইল বি লিভিং ইন আরবান এরিয়াস। তো আমাদের দেশে এখন 34% আরবান পিপল। হ্যাঁ, 20 কোটি লোক ধরা হচ্ছে। তো আস্তে আস্তে আমাদেরও কিন্তু আরবান পপুলেশনও বেড়ে যাচ্ছে, 50% হয়ে যাবে এক সময় সামনে, হয়তো 40 সালে গিয়ে। তার মানে এটা একটা ইন্ডিকেটরও, একটা ভালো দিকও। Urbanization মানে to some extent is an indicator development is taking place. কিন্তু the way development is taking place in our region, right? It's not a very, it's not happening in a very planned manner. সেখানে সমস্যাটা, তাই না? আমাদের আরবান মানে হলো যে urbanization is taking place but bringing new different urban challenges. হ্যাঁ, এখানে অনেক চ্যালেঞ্জেস আছে। কেন? এই ট্রান্সপোর্টের কথা বলছো একটা, ওয়েস্টেজ তো হ্যাঁ এলসওয়্যার, ম্যানেজমেন্ট বলে কিছু নেই, যারা পিএইচডি করে তারাই বলে। তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আজকে যে প্র্যাকটিস, হ্যাঁ, এটা কিন্তু একদিনের না, তারা একটা কন্ট্রোল প্ল্যান ম্যানার ডেভেলপমেন্ট হচ্ছে বা হয়েছে, তাই না? তাদের ইভেন যে গ্রামের কনটেক্সট মোর ডেভেলপ দেন আওয়ার্স, ঠিক না? আমাদের এখানে এখনো আমরা স্ট্রাগল করছি, এত লোক সব অ্যাগ্লোমারেশন হচ্ছে, জাস্ট কামিং টু দ্য সিটি সাইজ অফ পপুলেশন বেড়ে যাচ্ছে, সার্ভিসেস বাড়ছে, ঠিকই আছে, কিন্তু উইথ ডিফারেন্ট এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস। যেমন আমরা ওয়াটার লগিং দেখি, এটা আমাদেরই মানে কি বলে পুয়ার প্ল্যানিং এর ফল, রাইট? আই হোপ ইউ অ্যাগ্রি উইথ দ্যাট। ড্রেনেজ কি অবস্থা, এবং ড্রেনেজ কনজেশন কেন হয়? ওয়েটল্যান্ড, ওই যে কাজ করে দেখবো, ওয়েটল্যান্ড সব ধ্বংস করেছে, শহরের লাইফ লাইন নেই। হ্যাঁ, এগুলো ড্রেনেজ নাই, ওয়াটার রিটেনশন পন্ড, পানি ধরে রাখবে, স্টর্ম ওয়াটার। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, পৃথিবীর বড় শহরে, ভালো শহরে, উন্নত শহরে কখনোই ওয়াটার লগিং হবে না, সম্ভব না। বিকজ তারা কিন্তু দে হ্যাভ ওভার টাইম লার্ন, এবং এমন ড্রেনেজ ব্যবস্থা তারা করেছে, ইউ উইল বি সারপ্রাইজড টু লার্ন। যদি শোনো এটা, সেটা অন্য এক্সাম্পল। টোকিও টানেল পৃথিবীর খুব বিখ্যাত, হ্যাঁ, একটা নদীর সমান পানিকে পাস করতে পারে, হোল্ড করতে পারে, টোকিও টানেল।
তার মানে এটা স্টর্ম ওয়াটার, সব বৃষ্টির পানি। হ্যাঁ, মালয়েশিয়াতে করেছে। এরকম ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো এক্সাম্পল নাই যেখানে ড্রেনেজ হতে পারে। হ্যাঁ, হবে না। কারণ এখন আমাদের এখানে কেন হয়, বিকজ এটা সবই আমাদের হিউম্যান কিন্তু অ্যাগ্লোমারেশন হচ্ছে, নগর বড় হচ্ছে, পপুলেশন বাড়ছে, কিন্তু উই আর ইনভাইটিং নিউ ডিফারেন্ট আরবান চ্যালেঞ্জেস। আমাদের ম্যানেজমেন্ট নাই, তাই না? এর সাথে পলিউশন তো সিভিয়ার, এটা আর একটা ইস্যু, পলিউশন। এখন আমরা হোয়াই ডু উই ডিল এনভায়রনমেন্টাল ইস্যুস? বিকজ এনভায়রনমেন্টাল ইস্যুস এই কারণে ডিল করি যে আমাদের হিউম্যান এনভায়রনমেন্ট ইজ বিং ডিস্ট্রাক্টেড, ড্যামেজড। হ্যাঁ, দূষণটা আমাদের তৈরি, তাই না? দূষণটা লেদারের কথা বললাম, লেদার ইন্ডাস্ট্রি করে করি যে, হ্যাঁ, নদী শেষ করেছি, পানি শেষ করেছি, বাতাস শেষ করে সব, তাই না? আমাদের ইকোনমিক অ্যাক্সেলারেট করেছি, ঠিক না? অনেক টাকা পয়সা ইনকাম করেছি। লেদার ইন্ডাস্ট্রি হ্যাজ গট ভেরি গুড মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের দেশে লেদার গুডস অনেক বেশি এটা পপুলার, ফেমাস। আমাদের কাপড় চোপড় টেক্সটাইল ইন্ডাস্ট্রি খুবই ফেমাস, ঠিক না? বিদেশে এগুলো এক্সপোর্ট করি, আমরা অনেক টাকা ইনকাম করি। বিদেশে গেলে দেখতে পাওয়া যে অনেক দামি কাপড় চোপড় সব বাংলাদেশি। হ্যাঁ, ভালো লাগে দেখতেও, সেটা ফাইন। কিন্তু অ্যাট দি কস্ট অফ এনভায়রনমেন্ট উই হ্যাভ আর্ন দিস মানি, সেটা তো আসলে এক্সপেক্টেড না। তুমি, হ্যাঁ, ইউ উইল আর্ন মানি অ্যাট দি এন্ড অফ, sorry, at the cost of environment, so that is not desired, that is not really acceptable. কারণ এখন আমরা we strongly believe and established that environmental care is the best care, তাই না? আমরা বলছি লং টার্ম সাস্টেনেবিলিটি, সাস্টেনেবিলিটির কথা কিন্তু আমরা আলোচনা করছি। এসডিজির কথা তোমরা সবাই জানো, এটা ভালো করে পড়বে। এসডিজি বিভিন্ন কোর্সের মধ্যে পড়া হয়। আলটিমেটলি আমাদের টার্গেট সারা পৃথিবীর কিন্তু এক জায়গায়, যে হাউ টু অ্যাচিভ দি গোলস অফ সাস্টেনেবিলিটি, তাই না? টার্গেটসগুলো আছে যেগুলোর মধ্যে অনেক ইন্ডিকেটর আছে, সেগুলো কীভাবে অ্যাচিভ করা যাবে। তো আলটিমেট গোলটা কি? খুব ব্রিফলি, সাস্টেনেবিলিটি মানে কি? মানে হলো মানুষ ভালো থাকবে, সোশ্যাল ডেভেলপমেন্ট হবে। বুঝতে পারছো নাকি? সোশ্যাল ডেভেলপমেন্ট হবে, রাইট? কেউ কেউ ঘুমিয়ে আসে মনে হয় কেউ এখন নাকি? হ্যাঁ, একটু ক্লাস তো এটা, একটু সুন্দর করে টেবিলের সামনে বসো খাতাপত্র নিয়ে, একেবারে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করো না। হ্যাঁ, বিছানায় শেষ, এটা কিন্তু নিজের উপর দিয়ে খুব ইনজাস্টিস করা হবে। সবাইকে বারবার বলেছি যে সবাই ভিডিওতে কি থাকবা, হ্যাঁ, অন থাকবা। তো সরি, চা খাওয়ার খুব প্রয়োজন ছিল, সকালে উঠে চলে আসি ডিপার্টমেন্টে। তো যেটা বলতে চাচ্ছি যে আমরা সাস্টেনেবিলিটি অ্যাচিভ করতে চাই। সাস্টেনেবিলিটি মানে টেকসই, লং টার্ম, সবই টিকে থাকে। সাস্টেনেবিলিটি মানে কি? এনিথিং দ্যাট লাস্ট লঙ্গার। শর্ট টার্ম বলে কিছু নেই, ঠিক না? হিউম্যান হিস্ট্রি আমরা চিন্তা করি উইল কন্টিনিউ ফর এভার। আমাদের হিস্ট্রি, আমাদের সিভিলাইজেশন কন্টিনিউ করবে ফর এভার। সো এভরিথিং দ্যাট ইউ ডু, ফর এক্সাম্পল any sort of development you do should be sustainable, should be long lasting. And in order to make it long lasting, first thing is human development. যে তোমরা সাস্টেনেবিলিটি গোল দেখো, সেখানে লেখা আছে প্রথমেই যে কি আছে, জিরো হাঙ্গার আছে, পভার্টি এরাডিকেশন, তাই না? আছে না, নো পভার্টি। এটা অলরেডি প্রুভড, এস্টাবলিশড যে পভার্টি লিডস টু ডিগ্রেডেশন। এর আগেও আমি ক্লাসে বলেছি, তোমার অনেক এক্সাম্পল আছে, অনেক পেপার স্টাডি করলে পাবা পভার্টি কিভাবে লিড করে ডিগ্রেডেশন। মানুষ গরিব, মানে এটা মানে প্রবাদই আছে যে নেসেসিটি নোজ দ্য ল। এক সেকেন্ড প্লিজ। স্যার, আসসালামু আলাইকুম। সরি। তো তাহলে মানুষের ডেভেলপমেন্ট হতে হবে, কাজেই ইটস অলরেডি প্রুভড যদি মানুষ পোর থাকে তাহলে মানুষ দে উইল, হ্যাঁ, যে বললাম নেসেসিটি নোজ দ্য ল। ইফ পিপল আর পোর দে উইল কাট ডাউন ট্রিজ, দে উইল destroy the environment, তাই না? They will catch fish, they will over exploit any resources because for their existence. মানুষের কিন্তু যে বেসিক যে সার্ভিস নিডস, এটা আমরা জানি ফান্ডামেন্টাল নিডস, তাই না? সেটা পূরণ করতে হবে আগে। মানুষকে চিন্তা করবে আগে, চিন্তা খাইতে পারি কেমন, হাউ টু সার্ভাইভ। কাজে গরিব থাকলে কিন্তু সমস্যাটা তৈরি হবে। হ্যাঁ, এটা একটা মানে ওয়াইডলি রিকগনাইজড
এই জন্য কিন্তু প্রথম দুটো গোলই দেখবা নো পভার্টি, জিরো হাঙ্গার, হ্যাঁ ইত্যাদি। তাহলে মানুষের উন্নয়ন হতে হবে। এখন আগে ডেভেলপমেন্ট হইতো একটা, যেমন পদ্মা ব্রিজ করা হতো, যমুনা ব্রিজ, যমুনা বাংলাদেশের প্রথম ব্রিজ, এটা বাংলাদেশের প্রথম লার্জ এই যে ডোনার ফান্ডেড প্রজেক্ট, যে প্রজেক্টে এই সাস্টেনেবিলিটি ইস্যুগুলোকে ভীষণভাবে মূল্যায়ন করা হয়েছে, রিসেটেলমেন্ট করা হয়েছে প্রথমবারের মতো, যারা উৎখাত হয়ে গেছে। হ্যাঁ, কারণ একটা প্রজেক্ট করতে গেলে তো অনেক লোকজন কি হয়, তারা ডিসপ্লেসড হয়ে যায়। এবং ইন দ্য পাস্ট, বিফোর 1992 and before specifically 2000, in any development project no such resettlement were done in Bangladesh. হ্যাঁ, এটা আমরা মানুষকে কিন্তু সরিয়ে দিয়েছি। মানুষ বেশি এখানে অলরেডি আছে, 1 লাখ লোক, বাংলাদেশে যেমন অনেক মানুষ, তাদেরকে ডিসপ্লেস করে দিলাম যে ইউ এখান থেকে গেট লস্ট বিকজ উইল বি কনস্ট্রাক্টিং হাইওয়ে। আমরা বলে দিলাম, করে ফেললাম, সরকার জোর করে, সরকার ক্ষমতা আছে, কিন্তু এই লোকগুলার অবস্থা কোনো অ্যাসেস করা হইতো না, তাই না? এখন কিন্তু ভীষণ অ্যাসেস করা হয় যে নো ম্যাটার দে আর লিভিং অন গভর্নমেন্ট ল্যান্ড, কাস্ট ল্যান্ড, বিকজ দে আর হিউম্যান বিংস। তারা জমির মালিক না, কিন্তু তারা সেখানে আছে। এই এক্সিস্টেন্স অনেক বেশি ইম্পর্টেন্ট। কাজেই তোমার যখন ভবিষ্যতে কর্মজীবনে যাবে, ইউ উইল হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্সেস হাউ দি সোশ্যাল ইস্যু ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং ওয়ার্ল্ড ব্যাংক, সারা দুনিয়ার এডিবি বা ডোনার ফান্ডেড যত প্রজেক্ট হয়, ইভেন বাংলাদেশ গভর্নমেন্টও, সবাই কিন্তু এখন হিউম্যান ডেভেলপমেন্টকে অনেক গুরুত্ব দেয়। হ্যাঁ, লট অফ এক্সাম্পলস আমি আরও আগামী ক্লাসে আছে এগুলো আলোচনা। যেমন একটা এক্সাম্পল, আমরা অনেক ইন্ডাস্ট্রিয়াল গুডস কি করি, তৈরি করি, বিক্রি করি, যেমন ধরো লেদার গুডস, কিন্তু এখন ডেজ হ্যাভ রিয়েলি চেঞ্জড। দোজ আর বায়ার্স, দে কাম টু ইউ, হ্যাঁ, ইউ আর প্রডিউসিং সামথিং, so they will buy it, but they will assess your environment, whether you are producing any environmental burden or effluents, right, at the cost of this product, and how the employees that are working in your industry, how they are, right, what is their existing state condition, whether they're living in a very poor living condition like the slums, এগুলো তারা কিন্তু অ্যাসেস করে, তাই না? কেন? বিকজ শুধু দে ডোন্ট অনলি ওয়ান্ট দি গুডস। এখন এই যে বললাম ডেজ হ্যাভ চেঞ্জড, যদি দে আর নট কনভিন্সড, দে আর নট গোয়িং টু বাই ইউর প্রোডাক্ট। তাহলে কি করতে হবে? অ্যাজ অ্যান ওনার, অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং ইউনিট, ইউ হ্যাভ টু এনশিওর ফার্স্ট the environmental safety by environmental protection, the protection of your employees, right, and then only then they will buy your product. এর কিন্তু এরকম হচ্ছে এখন, because people from Japan, from United States, Europe, তারা কিন্তু এখানে অফিস করে বসে আছে। আগে অ্যালায়েন্স, অ্যাকর্ড, এগুলোর নাম শুনতে তো ছিল, সব কমপ্লায়েন্স দেখতো, কমপ্লায়েন্স। তুমি শুধু লেদার গুডস তৈরি করছো, বুড়িগঙ্গা তোর আগের শেষ করে দিয়ে ধলেশ্বর শেষ করে, এটা হবে না, তোমার গুডস কিনবো না। বুঝতে পারছো? তার মানে কি, এটা এজ এ পার্ট অফ দি কমিটমেন্ট টু দি এনভায়রনমেন্ট, কমিটমেন্ট টু দি সোসাইটি। তারা যদি শুধু দেখতো তাদের লাভটা, তাহলে কি হতো? আলটিমেটলি আমরা কিন্তু পরিবেশ ধ্বংস করে আমরা লাভ করেছি এক সময়, শুধু টাকা ইনকাম করেছি। এখন কিন্তু ওই সব টাকা খরচ করলে আমাদের পরিবেশ ঠিক হবে না। এই যে গেল এনভায়রনমেন্ট ডে, কি টাইটেল ছিল? রেস্টোরেশন, তাই না? ইকোসিস্টেম রেস্টোরেশন, রিস্টোর করতে হবে। রিস্টোর, এখন এই যে হাতি জেলা একজন বললাম অ্যাসাইনমেন্ট করবো, তো হাউ মাচ মানি উই স্পেন্ড ফর দিস রেস্টোরেশন প্রসেস। এখন বুড়িগঙ্গা রেস্টোরেশন প্রসেস, সব রেস্টোরেশন করতে গেলে কি পরিমাণ মানে পয়সা, টাকা উই হ্যাভ টু স্পেন্ড, এটা ইনর্মাস। হ্যাঁ, এটা ইনর্মাস। কিন্তু আমরা যদি ফ্রম দ্য ভেরি বিগিনিং, ইফ উই উড কেয়ার ফর দ্য এনভায়রনমেন্ট, রাইট, যে আমরা চিন্তা করতাম যে না, লাভ কম হোক। অনেকে আছে না যে প্রাইভেট ব্যাংকে টাকা রাখে, সুদ খায়, অনেকে আছে না অনেক লাভ করতে চায়। আসলে লাভ করে লাভই কি? বেশি লাভ করেছো, এক সময় এমন অসুখ হলো যে সব টাকা তোমার চিকিৎসা শেষ, এরকম আমরা বলি না? আসলে ব্যাপারটা তাই। অনেক পরিশ্রম করি আমরা, অনেক ইনকাম করি, আবার দেখা যায় এমন সময় আসে সব টাকা খরচ হয়ে যায়। কাজে কিন্তু আমি আবার স্বাস্থ্য দিকে খেয়াল রাখতাম, রেস্ট নিতাম, আবার তাই না, ভালো কাজও টাকা ইনকাম করতাম, তাহলে সেটা আমার জন্য তো ভালো হইতো। ঠিক, ইউ ক্যান টেক দিস এক্সাম্পল উইথ এনভায়রনমেন্টাল কেয়ার। তাহলে সোশ্যাল ডেভেলপমেন্ট, সাস্টেনেবিলিটি একটা বিরাট ইস্যু। যদি যে কোনো প্রজেক্ট, আমরা এক্সাম্পল দিই ডেভেলপমেন্ট প্রজেক্ট,
যেমন হাইড্রো প্রজেক্টের কথা আসতে পারে, রোডস এন্ড হাইওয়ে, এম্বাঙ্কমেন্টের কথা বলা হয়, পোল্ডার, এনি সর্ট অফ ইভেন ধরো ইন্ডাস্ট্রি। সাধারণত ইন্ডাস্ট্রিতে এত লোককে রিলোকেট করা হয় না, হ্যাঁ, রোডস এন্ড হাইওয়েতে যেরকম হয়, এম্বাঙ্কমেন্টে হয়, হ্যাঁ, অনেক লোক দে আর অলরেডি দেয়ার, নো ম্যাটার দে আর দি ওনার্স অফ দিস ল্যান্ড, কিন্তু সিন্স দে আর দেয়ার, their existing condition has to be elevated, at least has to be maintained at the level they are currently now. যেটা যেরকম আছে you have to ensure it, and if possible you have to elevate it. বুঝতে পারছো? এর নিচে আনা যাবে না। যে মানুষ এখানে ছিল আগে, এই কাজ নিয়ে ছিল, এখন তুমি তাদের কি বলে কাজটাকে বন্ধ করে দিবা, so they will be jobless. Ultimately, if they are jobless, so their lifestyles will be highly threatened. They will do many criminal activities and so on and so forth. Right? So this will not be allowed. It's a global commitment, global recognition that for any sort of development we have to care for society. Society means human beings. Is it clear? তাহলে আমরা যখনই, if for example ভবিষ্যতে if you can be the owner of an industry, the industry মালিক হয়ে গেল, তাই না, যেন অ্যাটলিস্ট এই কনসেপশন থাকে যেখানে মানুষ আছে, সে যে গরিবই হোক যেই হোক, তাদের জন্য কি করা যায়, ঠিক না? অনেক সময় আমরা দেখি ইন্ডাস্ট্রিগুলা বা বিভিন্ন কোম্পানি CSR করে, তাই না, সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি, স্কলারশিপ দেয় অথবা ট্রি প্লান্টেশন করে ইত্যাদি। এইটা আসলে তো এখন বাংলাদেশ ব্যাংক CSR ফান্ড আছে, বা একটা ব্যাংকের এই যে হাজার হাজার কোটি টাকা, হ্যাঁ, এই টাকা দিয়ে করবেটা কিসে, তাই না? আই গিভ লট অফ এক্সাম্পল, লাইক দেখো যে এই যে তোমার স্কোয়ারের মালিক মারা গেছে, দেখো বড় বড় সব কোম্পানির মালিক, তাই না, তারা কি বেঁচে আছে? কিন্তু তারা তাদের এই যে হাজার হাজার কোটি টাকা তাদের ফাউন্ডেশন করেছে, এই টাকাটা প্রতি বছর লাভ করে, এই টাকাটা করবা কি তুমি, তাই না? যদি মানুষকেই কেয়ার করতাম প্রথম থেকে, আলটিমেটলি তারা দে অলসো ডু লট অফ philanthropic activities, ঠিকই আছে, কিন্তু এটাকে আরো সিরিয়াসলি in the beginning, from the very beginning, those who are local people living close to your development work, if they are displaced, right, you have to ensure their livelihood, ensure their social develop. এটা একটা নাম্বার 1. নাম্বার 2, যে রাইট, ইকোনমি ইজ মেজর ইম্পর্টেন্ট ইস্যু। ইকোনমি, পদ্মা ব্রিজ কেন করছে, যমুনা কেন করেছে, যমুনা ব্রিজের আজকে 22 বছর, হ্যাঁ 23 বছর। যমুনা ব্রিজ আমরা একটা ইভ্যালুয়েশন করছি এই মুহূর্তে, ইকোলজি, সোশিও ইকোনমিক এন্ড ইকোলজিক্যাল ইভ্যালুয়েশন, হ্যাঁ, অফ দ্য যমুনা ব্রিজ প্রজেক্ট। এবং জাস্ট এ কাপল অফ উইকস ব্যাক আমরা ভিজিটেড দেয়ার, সেখানে অনেক স্টোরি আছে। একটা ব্রিজ রেভলিউশন করে দিয়েছে, তাই না? শুধুমাত্র 17টা 18টা জেলা না, এটা ইভ্যালুয়েশন করে সারা দেশ, ইকোনমি, সোশ্যাল ডেভেলপমেন্ট, টাকা পয়সা তো আসছে। প্রজেক্ট ইটসেলফ ইজ জেনারেটিং হিউজ রেভিনিউ টু দি গভর্নমেন্ট, কোনো পয়সা লাগে না, ব্রিজ অথরিটি যারা ইনভলভ, হ্যাঁ। একদিনে ঈদের দিন, এই গত ঈদের একদিনে 3 কোটি টাকা উঠেছে, চিন্তা করতে পারো কি পরিমাণ রেভিনিউ জেনারেশন হচ্ছে এখান থেকে। আর গড়ে 1.5 কোটি টাকা ওঠে প্রতিদিন, তাহলে বছর করে কত টাকা, এবং সরকার এখান থেকে বিরাট রেভিনিউ করছে। পদ্মা ব্রিজ তাই হবে। তো এই ইকোনমি অ্যাক্সিলারেট করছে। নট অনলি দ্যাট, এখানে আশপাশে ইন্ডাস্ট্রিজ, অ্যাকোকালচার, হ্যাঁ, এদিকে এমপ্লয়মেন্ট হিউজ অ্যাক্সিলারেট করে ডেভেলপ করেছে। নট অনলি যে সিরাজগঞ্জ টাঙ্গাইল, এর সাথে একেবারে আনটিল পঞ্চগড়, তাই না, বিশেষ করে ইন টার্মস অফ ট্রান্সপোর্টেশন, গুডস অ্যান্ড সার্ভিসেস ইত্যাদি। তো যাই হোক, এটা হিউজ অ্যাসপেক্ট। তাহলে ইন্ডাস্ট্রি করছে, ইকোনমি ইজ ফাইন। পদ্মা, হ্যাঁ, আমরা উইল বি সিম্পলি ক্রসিং দ্য রিভার ইন এ ফিউ মিনিটস। ইকোনমি অ্যাক্সিলারেট করবে, কানেক্টিভিটি বাড়বে, সেটার ইম্প্যাক্ট আছে ন্যাশনাল ইকোনমিতে, লোকাল ইকোনমিতে। কিন্তু পরিবেশে কি অবস্থা? যে পদ্মা ব্রিজ, একটা ব্রিজ করলে, আমরা ইআইএ আমাদের এই কোর্সের অংশ, আমরা নিশ্চয়ই এর আগে পড়ে থাকতে পারো। একটা কথা আছে, ইনিশিয়াল এনভায়রনমেন্টাল এক্সামিনেশন। হ্যাঁ, এটা আগে কিন্তু এটা করা হতো, যে একটা প্রজেক্ট করলে কি পরিমাণ পরিবেশে কি কি ক্ষতি হবে সেটাকে ইনিশিয়াল এক্সামিন করা হতো। পদ্মাতে হয়েছে, ফিজিবিলিটি হয়, প্রি ফিজিবিলিটি হয়, আজকাল কত রকম স্টাডি হয়, সাইট সিলেকশন, এটা আবার ডিপার্টমেন্ট এনভায়রনমেন্ট, তার অ্যাপ্রুভাল, এরকম নানান ধরনের, হ্যাঁ, স্টাডি করা হয়। এটা ঠিকই আছে, কিন্তু এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, এই যে ব্রিজ যমুনা করা হয়েছে, হ্যাঁ, মানে আমরা তো এনভায়রনমেন্টের ছাত্র,
আমাদেরকে কিন্তু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে আসলে এনভায়রনমেন্টের যে যে সমস্যাগুলা, এই সমস্যাটা আমরা বলি যে ইরিপারেবল, হ্যাঁ এটা রিপারেবলও না, ইরিভার্সেবল, পার্মানেন্ট। হ্যাঁ, এই ক্ষতি কিন্তু ইট ক্যান নট বি রিস্টোরড সিম্পলি। তোমরা যদি চিন্তা করো যমুনা এটা ব্রিজ করতে গেলে যে এন্টায়ার হাইড্রোলজি যেভাবে চেঞ্জ করতে হয়, এন্টায়ার জিওমরফোলজি চেঞ্জ করতে হয়, অনেক নদীকে বন্ধ করে দেওয়া হয়েছে যেগুলো এখানে আসতো। এখানে নদীকে যেভাবে রিভার কন্ট্রোল করা হয়, হ্যাঁ এখানে যেভাবে কারেন্টকে বন্ধ করে দেওয়া হয়, রিভার কারেন্টকে, এবং সেডিমেন্টেশন হয়, চট ডেভেলপ করে, যমুনা গিয়ে দেখো, এইটা আসলে ইরিভার্সেবল এই লস। কারণ এখানে চট ডেভেলপ করবে, এখানে হ্যাবিটেট লস হবে, এখানে অনেক বায়োডাইভার্সিটি, অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটি উইল পার্মানেন্টলি গো এক্সটিংক্ট, হবেই। তাহলে উই হ্যাভ টু ক্রিটিক্যালি থিঙ্ক, এটা শুধু একটা বিষয় যে অ্যাকোয়াটিক, এর সাথে আরো বিভিন্ন ধরনের, হ্যাঁ এই লিভিং অর্গানিজম ইনভলভ, হ্যাবিটেট ইনভলভ, ইকোসিস্টেম ইনভলভ, সেটা কিন্তু রিপেয়ারেবল না, তাই না? আমরা অ্যাজ স্টুডেন্ট অফ জিওগ্রাফি, আমাদের এনভায়রনমেন্ট উই হ্যাভ টু বি অ্যাওয়ার অফ অল দিস স্টাফ। হ্যাঁ, এই যে ইয়াই আমরা আগে আলোচনা করবো। কাজে এনভায়রনমেন্টকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব টু I mean large as extent as possible, we have to maintain the ecological process. অনেক মিটিগেশন থাকে, কিন্তু মিটিগেশন করলেও ওই ক্ষতি রিপেয়ার করা যায় না, বিশেষ করে রিভার কন্ট্রোল করলে। এখন কালকে একজন প্রফেসর বলছে যে পদ্মাতে রিভার কন্ট্রোল করে এই ঢাকা গিয়ে নড়িয়া ভেঙে যাচ্ছে, হ্যাঁ ডাউন স্ট্রিমে গিয়ে ইরোশন বেড়ে গেছে, আপ স্ট্রিম ইরোশন হবে না, আপ স্ট্রিম তো ব্রিজ সহ নিয়ে যাবে। এমন রিভার কন্ট্রোল ভালো করতে হয়, অনেক টাকা খরচ হয়, অন্তত 1/3 পয়সা চলে যাবে উইল বি স্পেন্ড ফর রিভার কন্ট্রোল। এটা তোমরা দেখবে এই জিনিসগুলা, এবং সেখানে যে একেবারে স্থায়ীভাবে ব্রিজের উপরে যেন প্রেশার না পড়ে, হ্যাঁ সেখানে এই কারেন্টকে বন্ধ করে দেওয়া হয়, এবং চর ডেভেলপমেন্ট, হ্যাবিটেট লস, যেটা বললাম যে ওয়াটার ডেপথ কমে যায়, ওয়াটার ডেপথ কমে গেলে অনেক স্পিসিস, হ্যাঁ সেটা বিলুপ্ত হয়ে যায় ইত্যাদি। তো যাই হোক, তারপরেও ডেভেলপমেন্ট করতে হবে। প্রশ্ন হলো যে ডেভেলপমেন্ট করবো না, তাইলে হ্যাঁ এটা আবার দুইটা স্কুল অফ থট। এক স্কুল অফ থট মনে করে যে না, আমাদের আসলে উই হ্যাভ টু বি উইথ নেচার, উই টু লিভ উইথ নেচার, লিভিং উইথ নেচার। অনেক এক্সাম্পল আছে যারা অথার্স, দে হ্যাভ বিন অথার বলতে পারো একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, হ্যাঁ তারা কিন্তু দে আর টকিং অ্যাবাউট ইন ফেভার অফ এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্ট ক্ষতি করে কোনো ডেভেলপমেন্ট করবো না। তাহলে এনভায়রনমেন্ট কি হবে, আমাদেরকে নেচার প্রতিশোধ নিবে, এরকম অনেক কথা আছে। বাট তারপরেও আবার একটা স্কুল অফ থট আছে না, যে এনভায়রনমেন্টকে মিটিগেট করে এই ক্ষতিগুলা, হ্যাঁ আমাদের উই শুড ডু ডেভেলপমেন্ট, উই শুড কন্টিনিউ টু ইমপ্রুভ দি লাইফস্টাইলস, তাই না? এখন আমরা নদীতে এই যে 3 ঘন্টা 4 ঘন্টা ফেরি পার হব না, পৃথিবীতে অনেক ডেভেলপমেন্টের উদাহরণ আছে, অনেক। সেটা সাস্টেনেবল কিনা সেটা আসলে কোশ্চেনের ব্যাপার, হ্যাঁ সাস্টেনেবল কিনা ইউ ক্যান আস্ক কোশ্চেন, যে আসলে এই যে ডেভেলপমেন্ট করেছে আমেরিকা, ইউরোপ বা জাপান, চায়না, এটা আসলে কি সাস্টেনেবল? হ্যাঁ, তোমাদের যখন মানে এক্সপোজার হবে বিদেশে, ইউল বি সারপ্রাইজ কি করতে পারে মানুষ। সুইজারল্যান্ডে কি দেখো কিভাবে টানেল করেছে পাহাড়ের নিচ দিয়ে, হ্যাঁ এমন এমন ট্রেন আছে যে ট্রেন শুধু সারাক্ষণ এই টানেল দিয়েই যায়, এত টানেল তারা কিভাবে সম্ভব, বিস্ময়। আমেরিকাতে নদীর নিচে, সাগরের নিচে, পাহাড়ের নিচে প্রচুর টানেল তারা করে, হ্যাঁ ফার্স্ট ওয়ার্ল্ডের এক্সাম্পল। জাপান একটা ডিটাচড মানে আইল্যান্ডের কান্ট্রি, আর্থকুইক ভলকানো এখানে হয়, খুবই র্যাগেড মাউন্টেনাস, সেই দেশেও যে ম্যাসিভ ডেভেলপমেন্ট চিন্তারই বাইরে, কিভাবে এক আইল্যান্ডকে আরেক আইল্যান্ড কানেক্ট করেছে থ্রু যে স্পিড ট্রেন, হ্যাঁ শিনকানসেন, নোজমি, এইসব মানে সারপ্রাইজিং। তো এখন কথা হলো যে ডেভেলপমেন্ট করবো না, এটা আর একটা স্কুল অফ থট। ইয়েস উই ক্যান, বাট দ্যাট ডেভেলপমেন্ট হ্যাজ টু বি ইনকম্প্যাটেবল উইথ দি এনভায়রনমেন্ট প্রোটেকশন, এনভায়রনমেন্টাল, সেটা ব্যাপার। তো সেটা আরেকটা কনসেপ্ট। আমি বলবো না যে আমি আসলে কোনটা বিশ্বাস করি, তুমি তোমার আর্গুমেন্ট করতে পারো যে না আসলে আমি উই ওয়ান্ট টু লিভ উইথ নেচার, হ্যাঁ আমি নেচারের সাথে বাস করবো, আমি I don't want any environmental components to be hampered. আবার বলে না 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 আসলে এনভায়রনমেন্ট তো বিভিন্ন অপরচুনিটি আছে, let us exploit it, হ্যাঁ let us exploit for the sake of human beings, but let us develop ourselves, let us elevate the lifestyles of human beings. That can be another example, another thought, school of thought, right? And পৃথিবী কিন্তু ওই দিকেই চলছে, ডেভেলপমেন্ট করবো কিন্তু
এই অন্যান্য অ্যাসপেক্টগুলো ঠিক রেখে, তাই না? সোশ্যাল ডেভেলপমেন্ট, ইকোনমি তো আছেই, ডেভেলপমেন্টের মূল ফোকাস ইজ ইকোনমিক প্রোগ্রেস, তাই না? কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্ট যেন হয়, ডেভেলপমেন্ট কার জন্য? ফর সোসাইটি। হ্যাঁ, এবং সেটা করতে গিয়ে পরিবেশ ঠিক না রাখি, তাহলে আবার দেখা যাচ্ছে এটা লং লাস্টিং হচ্ছে না, এবং আলটিমেটলি হিউম্যান এনভায়রনমেন্ট, হিউম্যান সিভিলাইজেশন উইল বি অ্যাট রিস্ক। তো এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবো তোমরা, যে সাস্টেনেবিলিটি কিন্তু এখন একটা বিরাট ইস্যু, তাই না? সাস্টেনেবিলিটি, এসডিজিজ, এগুলো ভালো করে পড়বা। সাস্টেনেবিলিটি ঘুরে ফিরে বাই 2030 যে গোলগুলা বিফোর দ্য ওয়ার্ল্ড কমিউনিটি টু বি অ্যাচিভড, এবং সারা পৃথিবীর এনভায়রনমেন্টাল যত রকম এই যে ইনস্টিটিউশনস দ্যার ইনভলভ, তাদের গোল কিন্তু একটাই, যে হাউ টু অ্যাচিভ দি গোলস। হ্যাঁ, এবং সেখানে কি কি জিনিস আছে মোরালেস, সেগুলো একই জিনিস, যে কমে মানুষের রেজিলিয়েন্স ডেভেলপ করা, এনহ্যান্স করা রেজিলিয়েন্স, অর্থাৎ মানুষ যেন, হ্যাঁ, মানুষের সক্ষমতা বৃদ্ধি করা, মানে দুর্যোগে টিকে থাকতে পারে, হ্যাঁ, মানুষ যেন খুব ড্যামেজিং এনভায়রনমেন্ট বা যে কোনো পরিস্থিতিতে খাপ খেয়ে থাকতে পারে ইত্যাদি। তো তারপরে আরও কথা আছে এখানে, এনভায়রনমেন্টাল যে কম্পোনেন্টস, সেগুলো যেন ইকোলজিক্যাল প্রসেস কন্টিনিউ করতে পারে। হ্যাঁ, এরকম যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, খুব এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট, এফিশিয়েন্ট ওয়াটার ইউজ, ব্লু নেটওয়ার্ক, এই সব কিছুই কিন্তু আলটিমেটলি আর ইন্টেন্ডেড টু অ্যাচিভ দি গোলস অফ সাস্টেনেবিলিটি। বুঝতে পারছো? এগুলো মাথায় রাখবা। আর হলো যে এই যে সাস্টেনেবিলিটির যে আসপেক্টগুলা, বিশেষ করে যে পার্সপেক্টিভস, হ্যাঁ, সোশ্যাল বা ইকোনমি, এনভায়রনমেন্ট, তিনটা পার্সপেক্টিভ খুব ইম্পর্টেন্ট, এবং এই তিনটা বিষয় এখন ভীষণভাবে, মানে একেবারে সিরিয়াসলি considered in any development project, particularly since the congregation of arts and first arts summit 1992, the Rio conference যেটা আমরা বলি, এজেন্ডা 21 তোমরা শুনেছো নিশ্চয়ই। হ্যাঁ, যে 21st century যে এজেন্ডা সেখানে আছে, এজেন্ডা 21 তোমরা ইউ ক্যান ডাউনলোড ফ্রম দ্য ইন্টারনেট। সারা পৃথিবীর কমিউনিটির সামনে কি কি এজেন্ডা, তাই না? কি করতে হবে, এনভায়রনমেন্ট কীভাবে ঠিক রাখতে হবে, সোশ্যাল ডেভেলপমেন্ট কী করতে হবে ইত্যাদি ইত্যাদি সবই আছে এখানে। লোকাল এজেন্ডা 21 প্রডিউস করা হয়েছে, এবং স্পেসিফিক্যালি ফ্রম 2000 অনওয়ার্ড ইন আওয়ার ওয়ার্ল্ড, আমরা তো ডেভেলপিং ওয়ার্ল্ড পোর, আমরা গরিব, তো এখানেও কিন্তু ইন অল ডেভেলপমেন্ট প্রজেক্টস এই সাস্টেনেবিলিটি যে গোলগুলো, দ্যাট আর অলসো সিরিয়াসলি কনসিডার্ড, হ্যাঁ, বা ইমপ্লিমেন্টেড করা হচ্ছে। তো আজকে এই পর্যন্ত আমি থামি। আগামী দিন থেকে আমরা যে বিশেষ করে এনভায়রনমেন্ট পলিউশন, আই উইল টক অ্যাবাউট এনভায়রনমেন্ট পলিউশন, যে কথা শুরু করেছে আগে, যে এনভায়রনমেন্ট পলিউশন আসলে খুবই একটা সিরিয়াস ইস্যু, যার ফলে আমরা এখন এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট পড়তে হচ্ছে, তাই না? আবার অনেক জায়গায় পড়ে এনভায়রনমেন্টাল পলিউশন ম্যানেজমেন্ট, যে পলিউশন ম্যানেজমেন্টের আলাদা কোর্স। হ্যাঁ, আমরা এখানে তো পলিউশন ম্যানেজমেন্ট করি না, আমরা এনি সর্ট অফ এনভায়রনমেন্টাল ইস্যুস কনসার্ন উই কনসিডার, হ্যাঁ, পার্টিকুলার এনভায়রনমেন্টাল পলিউশন, এবং উই অলসো ডিল উইথ দ্য ম্যানেজমেন্ট আসপেক্টস। আর এনভায়রনমেন্টাল অ্যানালিসিস যেটা করে, এনভায়রনমেন্টাল অ্যানালিসিস বা এনভায়রনমেন্টাল সায়েন্স, যে এক্সিস্টিং এনভায়রনমেন্টাল যে স্টেট, মানে কনটেক্সট, এনভায়রনমেন্ট কম্পোনেন্টস, সেগুলোর এক্সিস্টিং অবস্থাটা কি, সেটাকে ইভ্যালুয়েট করতে হবে। হ্যাঁ, এনভায়রনমেন্ট কেমন আছে প্রত্যেকটা কনটেক্সট, যেমন আমাদের, তোমরা সব ওয়েস্ট করছো, কিন্তু এনভায়রনমেন্টের আসলে কম্পোনেন্টগুলো কি, যদি বলি যে পানি, যেমন একটা ওয়াটার কোয়ালিটি, ঠিক আছে, হাতিঝিল থেকেও আরও অনেক ওয়াটার কন্টামিনেটেড ওয়াটার আছে, যেমন ধরো নদীগুলো আছে আমাদের, ইভেন উইদিন দ্য রিটেনশন পন্ডস, হ্যাঁ, অফ সিটি, সেগুলার কন্টামিনেশন লেভেলটা কি, এটাকে অ্যানালিসিস করা, সেটা হলো সায়েন্স। হ্যাঁ, এবং এটাকে ম্যানেজমেন্ট ইন্টারভেনশন সাজেস্ট করা, তাই না? এইসব এই কারণে, একটা হলো যে এটা খুব প্র্যাকটিক্যাল সোসাইটির কারণে, যে ফর দ্য সেক অফ সোসাইটি, আমরা যেন সোসাইটি, হিউম্যান বিইংস এখান থেকে বেনিফিট করতে পারি, ভালো থাকতে পারি শহরে, তাই না? এই জন্যই কিন্তু আমরা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের কথা বলি, পলিউশন কন্ট্রোলের কথা বলি। তাহলে তার বলার দরকার ছিল না, তারা লেদার ইন্ডাস্ট্রি সব দূষিত করলেই কি, বুড়িগঙ্গা তো শেষ, খড় নদী তো শেষ করেছি। যেহেতু আমরা উই intend to continue our lifestyles, continue our civilizations, forever, হ্যাঁ, we intend to improve our lifestyles, হ্যাঁ, এই কারণে আমরা এই এনভায়রনমেন্টাল অ্যানালিসিস করে এক্সিস্টিং যে কম্পোনেন্টস, সেটার কনটেক্সটটাকে অ্যাসেস করে, দেন অ্যাকর্ডিংলি উই প্রপোজ বা উই আন্ডারটেক ইফেক্টিভ মেজার্স, হ্যাঁ, ইফেক্টিভ মেজার্স অর ইফেক্টিভ, আমরা বলতে পারি স্ট্র্যাটেজিস, হ্যাঁ, সেটা বলতে পারি। এটা হলো ব্যাপার। আর এনভায়রনমেন্টাল সায়েন্সের কাজটা কি, সায়েন্স ইজ সায়েন্স ইজ ইন্টেন্ডেড টু এক্সপ্লোর, হ্যাঁ, নলেজ দ্যাট এক্সিস্টিং ইন নেচার,
এটা তো মানুষ কন্টিনিউয়াসলি গবেষণা করে, তাই না? যেটা আমরা বেসিক বা ফান্ডামেন্টাল কি রিসার্চ বলি, যেটা দিয়ে কোনো মানুষের কাজে লাগুক না, বাট আমরা নলেজটাকে এক্সপ্লোর করব, যে সায়েন্সের মধ্যে কি, নেচারের মধ্যে কি সায়েন্স আছে, সেই নলেজটা আমাদের দরকার। কারণ এই নলেজটাকে আমাদের কাজেও লাগাইতে হবে, তাই না? উই হ্যাভ টু এক্সপ্লয়েট দিস নলেজ টু আলটিমেটলি ইফেক্টিভলি লেটস সে প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট। তো যাই হোক, এই বেসিক বিষয়গুলো খেয়াল রাখবো সবাই। আগামী দিন আমরা উইল স্টার্ট ডিসকাসিং এনভায়রনমেন্টাল পলিউশন, যত রকম এনভায়রনমেন্টাল পলিউশন আছে, এয়ার, ওয়াটার, ল্যান্ড পলিউশন, নয়েজ, ইভেন থার্মাল পলিউশন, নিউক্লিয়ার পলিউশন, ফটো পলিউশন, যত ধরনের পলিউশন আছে আমাদের, সেগুলো আমাদের জানতে হবে। এক্সিস্টিং স্টেট কি, উইথ লট অফ এক্সাম্পলস ফ্রম রাউন্ড দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, সেগুলো আমাদের জানতে হবে। অ্যান্ড দেন অ্যাকর্ডিংলি ম্যানেজমেন্ট কি অবস্থায় আছেন, কি হওয়া উচিত ইত্যাদি। তারপরে আমরা এই ইন্ডাস্ট্রিতে ঢুকবো, যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, যেগুলো সবচেয়ে পলিউটিং সোর্স, হ্যাঁ, এবং they are recognized already as the most let's say recognized sources of pollution, হ্যাঁ, এবং blamed। সেই ইন্ডাস্ট্রিগুলা একটু আগে বলছিলাম যে তার ট্রেডিশনাল ওয়ে অফ ম্যানুফ্যাকচারিং কি, এবং এটা কিভাবে করে এফিশিয়েন্ট করা যায়, তাদেরকে এফিসিয়েন্সি এনহ্যান্স করা যায় ইন টার্মস অফ ধরো এনার্জি ইউজ বা র ম্যাটেরিয়ালস ইউজ, ইন টার্মস অফ emission reduction, হ্যাঁ, in terms of water use, এই জায়গাটা আমাদেরকে পড়তে হবে। এবং there are ideas, theories, হ্যাঁ, on how you can transform one traditional industry to a very efficient industry, সেটা কিন্তু করতেই হবে। আমি এর মধ্যে আগেও অনেক এক্সাম্পল বলেছি যে দিনে দিনে দেখবা যে অনেক চেঞ্জেস আসছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে। হ্যাঁ, আগে একটা কম্পিউটার ছিল কি, ধরো 20 কেজি ওজন, আমাদের ডিপার্টমেন্টে ছিল। ডেস্কটপ, তার আগে ডস, কত রকম, হ্যাঁ, তোমরা আসোনি। আর এখন একটা ছোট্ট একটা ডিভাইস দিয়ে কিন্তু আমরা একই কাজ করতে পারছি, ঠিক না? তার মানে এখানে র ম্যাটেরিয়াল ব্যবহার, এখানে এনার্জি কনজাম্পশন, ল্যাপটপ এনার্জি কনজাম্পশন খুবই কম, 10 ওয়াট ধরো, বা লেস দেন 10 ওয়াট। এর পাওয়ার সেভিং আছে, আগে ধরো 100 ওয়াট ব্যবহার, ফর এক্সাম্পল। তো কাজেই গ্র্যাজুয়ালি আমরা ওইদিকে যাচ্ছি যে হাউ টু রিডিউস এনার্জি কনজাম্পশন, হাউ টু রিডিউস ওয়াটার কনজাম্পশন, হাউ টু রিডিউস environmental burdens, এবং ultimately how to enhance the efficiency of any industry, any product, সেটা আমাদের লক্ষ্য, right? Okay, any question? কোশ্চেন থাকলে বলো। তানভীর আহমেদ। Yes sir. হাসপাতালে জলি ছিল, হ্যাঁ? রায়নাক খান। স্যার। ওকে। মৌসুমী আক্তার। প্রেজেন্ট স্যার। মাহাপারা হাসান। Yes sir. অলিউর হোসেন। এই অলিউর নাই। আবুল হাসান টিটু। নাজমুস সাকিব। Yes sir. আনিশা খন্দকার। Yes sir. রুকায়া তান্নি। Yes sir.